এইবারে সেই ক্যাবিনেটের যিনি ঘুরে বেড়াচ্ছেন, এইবারে তো আরো সুযোগ হয়ে গেল যে মাননীয় মমতা ব্যানার্জি তিনি জেনেও না জানার ভান করে আছেন, তাহলে তার আরো তো সুযোগ হয়ে গেল। কুণালদাকে জিজ্ঞেস করে নিলেন যে বলুন তো কে আছে, তার নামটা বলুন, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। দেখুন, সবাই জেনে গেছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, দুর্নীতি এখন জিতে যাচ্ছে, আর পরিশ্রম আর মেধা হেরে যাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গবাসী জেনে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চেয়েছেন যে অযোগ্যরা থাকুক, দরকার হয় অযোগ্য যোগ্য দুজনরাই চলে যাক, কারণ যোগ্যদের থেকে অযোগ্যদের দেখে ওনার ভয়টা বেশি। নিজে এদিক ওদিক করছে কেন জানেন? এই পশ্চিমবঙ্গের ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম যে যে টাকা দিল তার চাকরি গেল, যে টাকা দিল না তার চাকরিও গেল, আর যে টাকা নিল তার চাকরি রইল। বামপন খারাপ ছিল বলে পশ্চিমবঙ্গবাসী বামপনকে সরিয়ে দিয়ে আপনাকে নিয়ে এসছে, তাই তো? তাহলে বামপন যেটা করেছে আপনি সেটা করবেন কেন? আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে, আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কোনোলোক একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, মানে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে টাকাটা জোগাড় করতে পারছি না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লন্ডভন্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। শেষে আমরা দেখতে পেলাম হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টে, 26,000 চাকরি বাতিল। ঠিক এই 26,000 চাকরি বাতিল মুখ্যমন্ত্রীর বৈঠক, তার মধ্যেই এবিপি আনন্দে একদম একান্তে কুণাল ঘোষের একটি ইন্টারভিউ রীতিমতন ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। তিনি নিজেই জবানবন্দি দিলেন যে 2021 সাল থেকে নিয়োগের এই জালিয়াতিটা চলতো, সেটা দল নাকি আগে থেকে জানতো, আর এবং এখনো নাকি কেউ একজন, নাম বলবেন না, তিনি বহাল তবিয়াতে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে ঘুরে বেড়াচ্ছে। এটা যে একেবারে মানে ওপেন সিক্রেট, সেটা পশ্চিমবঙ্গের সবাই জানেন। এবারে কুণালদা অন্যতম মুখপাত্র, আমার সঙ্গে খুব সুসম্পর্ক, তিনি যখন এটা বলেছেন তাহলে একেবারে আরো সত্য প্রকাশিত হলো যে হ্যাঁ সত্যি তাই। এইবারে সেই ক্যাবিনেটের যিনি ঘুরে বেড়াচ্ছেন, এইবারে তো আরো সুযোগ হয়ে গেল যে মাননীয় মমতা ব্যানার্জি তিনি জেনেও না জানার ভান করে আছেন, তাহলে তার আরো তো সুযোগ হয়ে গেল। কুণালদাকে জিজ্ঞেস করে নিলেন যে বলুন তো কে আছে, তার নামটা বলুন, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। অ্যাকশন তো কুণালের বিরুদ্ধে নেওয়া উচিত না, অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া উচিত, কিন্তু সেটা তিনি করবেন না, তো মাননীয় মুখ্যমন্ত্রীরা করবেনই না। কারণ কি, এই যে আজকের ঘটনাটা ঘটলো, 25,572 জন যে ঘটনাটা ঘটলো, সেটা তো মাননীয় মমতা ব্যানার্জির ইন্ধনেই ঘটেছে, অন্য কোনো ব্যাপার না, ইন্ধনেই ঘটেছে। কারণ স্কুল সার্ভিস কমিশন, অবাক হয়ে যাবেন এটা, যে স্কুল সার্ভিস কমিশন দুরকম রিপোর্ট জমা দিয়েছে, অযোগ্যদের লিস্ট দুরকম দিয়েছে। আমাদের মধ্যশিক্ষা পর্ষদ একরকম দিয়েছে, রাজ্য সরকার আরেক রকম দিয়েছে। তার মানে এই সরকারের কোনো সাম্যতা নেই, ইচ্ছা করেই তারা কিন্তু এই জটটা পাকিয়েছে, ইচ্ছা করেই পাকিয়েছে, যাতে, কারণ কি বলুন তো, যে মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চেয়েছেন যে অযোগ্যরা থাকুক, দরকার হয় অযোগ্য যোগ্য দুজনরাই চলে যাক, কারণ যোগ্যদের থেকে অযোগ্যদের
দেখে ওনার ভয়টা বেশি। কেন? কারণ অযোগ্যরা যার কাছ থেকে টাকা নিয়েছে, ওই যে বলছেন ক্যাবিনেট মন্ত্রী, আরো অনেকের কাছ থেকে যা টাকা দিয়েছে, তাহলে তো এক্ষুনি তাদের নাম বলে দেবে। তা সবচেয়ে উচিত তো এটাই, ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে ওদের তো বলা উচিত যে তোমরা নামটা বলে দাও তো দেখি, মেলে বলে দাও, আমার মেল নম্বর দিয়ে দিলাম নতুন, এখানে তোমরা বলে দাও কাকে নাম, কাকে টাকা দিয়েছো তার অ্যাড্রেস বলে দাও। তাদের অ্যারেস্ট করে দেখান না মাননীয় মুখ্যমন্ত্রী। নিজে এদিক ওদিক করছে কেন? জানো না, এই পশ্চিমবঙ্গের ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম যে যে টাকা দিল তার চাকরি গেল, যে টাকা দিল না তার চাকরিও গেল, আর যে টাকা নিল তার চাকরি রইল। এই পশ্চিমবঙ্গের ইতিহাস আপনি দেখলেন যে ওদের টাকা ফেরত দিতে হবে, কিন্তু ওরা কাকে টাকা দিয়েছে সেটাকে প্রকাশ করার, জনমানুষে প্রকাশ করার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর। সেটা না করে তিনি আবার এদেরকে তো একটা টুপি পরিয়েছে ওদেরকে, অবশ্যই একটা আগের আগের আমাদের কলকাতা হাইকোর্টে যেই হলো, তারপরেই তারা ওদের চাকরি চলে গেল। ওরা যখন গেল ব্রাত্য বসুর কাছে এই করে, তখন মুখ্যমন্ত্রী যা বলেছে ব্রাত্য বসু তাই বলেছে যে তোমাদের আলাদা করা হয়েছে, কোনো চিন্তা নেই। তারা বুঝে গেল আমাদের ব্রাত্য বসু টুপি পরিয়েছে, হ্যাঁ, পিছনে হাত ছিল মাননীয় মমতা ব্যানার্জি। এইবারে এদেরকে আবার ডাকছে 7 তারিখে, সম্ভবত আবার একটা টুপি পরানোর জন্য ডাকছে, যেখানে সর্বোচ্চ ভার্ডিক হয়ে গেছে, ভারতবর্ষে আর কেউ পারবে না। হ্যাঁ, ফাঁসি হলে রাষ্ট্রপতি দেখতেন, সেখানে আবার একজন মানুষ বা মুখ্যমন্ত্রী তিনি কিভাবে তাদের ডেকে বলতে পারেন? অর্থাৎ আরেকটা ছল্লিবল্লি করার আরেকটা কিন্তু সম্ভাবনা শুরু হয়েছে। কিন্তু স্যার তাহলে সেই জায়গাতেই আবারও প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী সেদিন এই ভার্ডিক্টের পর একটি বৈঠক করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে গভর্নমেন্টকে নাকি ভাবার সুযোগ দেওয়া হলো না কে যোগ্য কে অযোগ্য। এদিকে তার ক্যাবিনেটেই মন্ত্রী বহাল তবিয়তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার দল জানতো পার্থ চ্যাটার্জি টাকা নেয়। কি করে তাহলে তিনি বলতে পারেন যে গভর্নমেন্টকে ভাবার সুযোগ দেওয়া হলো না? দেখুন, অসত্য কথা বলে 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 মাননীয় মুখ্যমন্ত্রীর হ্যাবিট হয়ে গেছে। একজন শিক্ষক হয়ে এটা বলতে বাধ্য হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে নাগরিক হিসাবে সম্মান করে সবাই, কিন্তু সেই সম্মানের জায়গাটা উনি কিন্তু রাখতে পারেননি। দেখুন, হাইকোর্টে 2 বছর ধরে চলেছে, তখন ওনার সুযোগ দেওয়া হয়নি। হাইকোর্ট বাতিল করে দিল, সুপ্রিম কোর্টে 9 মাস ধরে হয়েছে, ছেলেমেয়েরা যন্ত্রণায় কাতরাচ্ছিল, সেই 9 মাসে ওনার সুযোগ হয়নি। তার কতদিন সুযোগ দেবে? সারা 2026-এর ইলেকশন শেষ হয়ে গেলে সুযোগ পাবেন, তাই তো? সুতরাং এটা যা বলেছেন পুরোপুরি অসত্য কথা বলেছেন, যে এখন কিভাবে কি করে। দেখুন, সবাই জেনে গেছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা, দুর্নীতি এখন জিতে যাচ্ছে, আর পরিশ্রম আর মেধা হেরে যাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গবাসী জেনে গেছে। যে সুতরাং ওনার আর বলার কিছু নেই, বরঞ্চ হাত জোড় করে বলা উচিত ওদের কাছে, অথবা মানুষের কাছে, বা যাদের শিক্ষিত ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত হয়ে বসে আছে, চাকরির পরীক্ষা দিচ্ছে না, তাদের কাছে হাত জোড় করা বলা উচিত আমি তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান করছি, যারা চাকরি পায়নি তাদের, এবং এদের ব্যাপারে আমি সমস্যার সমাধান করতে পারবো না, পরিষ্কার। এটা ছাড়া যদি উনি সমস্যার সমাধান করতে পারেন, সেদিন আমার কাছে আসবেন। কিন্তু স্যার তাহলে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে উনি পুরো বিষয়টাকে নিয়ে রাজনীতি করছেন। উনি রীতিমতন বললেন যে বিজেপি সিপিএম এগুলো মানে একত্রিত হয়ে পুরো ঘটনাটা ঘটাচ্ছে। বিজেপি যদি আমার মানবিকতার দিকটা দেখে আমার জেলে ভরতে চায় তাহলে বলুক। জেলের প্রসঙ্গ আসছে কেন হঠাৎ? খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর। জেলের প্রশ্ন করেছেন কারণ ওনার মাথার ভিতরে ঢুকে গেছেন এইরকম একটা কেসে, এই প্রাইমারির দুর্নীতি নিয়ে। এটা আপনার দর্শকদের জানা উচিত যে প্রাইমারির দুর্নীতিটা নিয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা 2014 সালে তার 10 বছরের জেল হয়েছিল, তার এবং তার ছেলের। কেন? প্রাইমারিতে 3112 জনের দুর্নীতি ধরা পড়েছিল, মানে এইটা নিয়োগ হয়েছে 3112, তার ভিতরে দুর্নীতি ধরা পড়েছিল, সেই জন্যই তার 10 বছর জেল হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। তিনি এবং তার ছেলে জেল খেটে বার হয়েছিলেন।
এইটা ওনার মনে হয়েছে, কারণ ওম প্রকাশ চৌতালা কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন না, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 25,752 জনের এটা ঘটনা ঘটেছে, তাহলে কেন উনি জেলে যাবেন না? আর সেই জন্য ওনার মস্তিষ্কে ওটাই বলেছে, মানে না, যে যা চিন্তা করে সে তাই মুখ ফসকে বলে ফেলে, আর সেটাই হয়েছে তাই। কিন্তু স্যার তাহলে এই জেলে যাওয়ার প্রসঙ্গের সাথে তিনি বারংবার একটি প্রসঙ্গ টেনে আনছিলেন যে সিপিএম আমলে নাকি চিরকুটে চাকরি দেওয়া হতো। তাহলে বাংলায় এখন এরম হলে এত প্রশ্ন উঠছে কেন? শুনুন, এইটা খুব আবার আপনি সুন্দর প্রশ্ন করেছেন। সিপিএম এর যখন থেকে সিপিএম এর স্কুল সার্ভিস সিপিএম শুরু করেছে, স্কুল সার্ভিস কমিশন 1997 এ অ্যাক্ট করেছে, তারপরে 1997 সালে প্রথম অ্যাক্ট শুরু করে। প্রথম পরীক্ষা হয় স্কুল সার্ভিস কমিশনের 1998, ঠিক আছে, 40 নম্বরের পরীক্ষা শুরু হয়, হ্যাঁ, সাবজেক্টের 2 নম্বরের। আর তারপরেই 2001 সালে আমি পরোক্ষভাবে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত ছিলাম, একেবারে বলছি পরোক্ষভাবে যুক্ত ছিলাম 2001 থেকে বহুদিন। সেখানে আমি হলফ করে বলতে পারি, সেখানে আমি কোনোদিন দেখিনি দুর্নীতি হয়েছে। তাহলে তো কেস হতো, বামফ্রন্টের সময় তো কেস হয়নি। তাহলে কি করে বলে যে চিরকুটে চাকরি? হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের আগে কি ঘটেছে, যখন ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে, আর যে পদ্ধতিতে আমি স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছি 1990 সালে, সুতরাং তখনই কারো চিরকুটে চাকরি হয়েছে কি না সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু বিষয়ে যখন স্কুল সার্ভিস কমিশন, সুতরাং বামফ্রন্টের স্কুল সার্ভিস কমিশনে অন্তত 2001 সাল থেকে কিছু হয়নি, এটা আমি ভালো করে মানে গলা উঁচু করে বলতে পারি। সুতরাং আরেকটা কথা ম্যাডাম, দেখুন, বামফ্রন্ট খারাপ ছিল বলে পশ্চিমবঙ্গবাসী বামফ্রন্টকে সরিয়ে দিয়ে আপনাকে নিয়ে এসছে, তাই তো? তাহলে বামফ্রন্ট যেটা করেছে আপনি সেটা করবেন কেন? আপনি বামফ্রন্ট খারাপ, আপনি ভালো হয়ে দেখান, তবে তো বলবে মানুষ আপনাকে নিয়ে এসছে। সুতরাং বামফ্রন্টের সঙ্গে কম্পেয়ার কেন? বামফ্রন্টের সঙ্গে তুলনা করতে যাবেন না। বামফ্রন্ট স্কুল সার্ভিস কমিশন প্রতি বছর হয়েছে, মিনিমাম 12,000 শূন্যপদ ছিল, প্রতি বছর হয়েছে। একটা পরীক্ষা দিয়ে উঠলো, ফেল করলো, সঙ্গে সঙ্গে দেখলো নোটিফিকেশন এসে গেছে। ছেলে মেয়েদের মধ্যে কোনো রকমের অশান্তি আসতো না, কেস হতো না। কিন্তু আপনি 2016 পথে তো কোনো পরীক্ষা নেননি, একটা জেনারেশনকে পুরো নষ্ট করে দিয়েছেন আপনি। আবার মুখে বড় বড় ভড়ং, বড় বড় কথা। কি করে একজন নাগরিক হিসাবে বলে বলুন তো? পশ্চিমবঙ্গ বা যে সংবিধান মেনে চলে এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান, তিনি কিভাবে বলতে পারেন যে ও রায় মানি না? আমি যদি বলি, আপনি যদি বলি, তাহলে তো আপনাদের অনেক কিছু জেল জরিমানা হয়ে যেতে পারে। তাহলে ওনার আর্টিকেল 16 অনুযায়ী ওনার ছাড় কেন? ওনার ছাড় কেন? আইনের চোখে সবাই সমান, তাহলে সেখানে ওনার ছাড় কেন? এবং কি করে বলতে পারে, যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে, সেখানে উনি কি বললেন? টাকা ফেরত দিতে হবে না। বাহ বাহ বাহ, সুপ্রিম কোর্টকে অন্তত ন্যূনতম সম্মানটুকু দিতে শিখুন, কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ হলে আলাদা কথা ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি কি করে এই কথাটা বলতে পারেন?